তুই বুঝতে পারছিস মিশি, তোর বাবা আমার সাথে কত বড় পলিটিক্স খেলল। নিজের কালো মেয়েকে তো কোথাও বিয়ে দিতে পারবে না, তাই আমার ঘাড়ে চাপিয়ে দিল গ। সামনে দাঁড়িয়ে আছে গায়ে কোনোরকমে একটা লাল বেনারসি জড়ানো পঞ্চদশী কন্যা মিশি। মেয়ের চোখ মুখ অত্যন্ত ক্লান্ত, চোখে মুখে অবাধ্য চুলের ছড়াছড়ি, কপালের ছোট লাল টিপটা জায়গা মতো নেই, সরে গেছে সেটা একটু বা পাশ হয়ে। শাড়ির আঁচল গড়াগড়ি খাচ্ছে মেঝেতে, হাত খোপা করা চুলগুলো প্রায় খুলে গিয়েছে। মিশির সামনে চোখে মুখে রক্তিম আভা নিয়ে দাঁড়িয়ে আছে রোদ্দুর। ছেলেটার চেহারায় অসহায়ত্বের চাপ, তার চেয়ে বেশি জ্বলছে ক্ষোভের আগুন। মিশি চোখ শুরু করে দাঁতে দাঁত চেপে জবাব দিল। মুখে কুলুপ এঁটে রেখেছিলে? মানা করতে পারোনি? মুখ ফুটে বলনি কেন ইফতিয়ার মির্জার কালো মেয়েকে তুমি বিয়ে করবে না? মিশির কথায় থরথরিয়ে রাগের পার্দ বাড়ল রোদ্দুরের। এখন মুখ দিয়ে খই ফুটছে না তোর? মানা তুইও করতে পারতি। বয়স হল না 15, বিয়ে করার জন্য ঢলে পড়ল। অবশ্য মানা করবি কেন তুই? বয়সের লেহাজ করবি কেন? কুৎসিত একটা মেয়ে হয়ে এমন সুদর্শন একটা বর পেয়ে গেলি, বামন হয়ে চাঁদ পেয়ে গেলি। এমন সুযোগ হাতছাড়া কেউ করে নাকি? তোমার মতো ন্যারো মাইন্ডেড মানুষকে আমি ঘাসও ঢালি না। এই সুন্দর থুবড়া ছাড়া আছে কি তোমার? তোমাকে বিয়ে করার জন্য আমি মরে যাচ্ছিলাম না। আব্বু ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমাকে রাজি করিয়েছে। নেহাতি আবেগে বন্দী হয়ে গেছি। না হয় তোমার ওই বাহ্যিক সৌন্দর্যের প্রতি মিশির কোনো ইন্টারেস্ট নেই গে। চোখ সরু হয়ে এলো রোদ্দুরের, দাঁতে দাঁত পিষল সে। মিশির করা তাচ্ছিল্য সহ্য হল না একেবারেই। এই মেয়ে এমন ডাহা মিথ্যে বলতে তোর বাচ্ছে না? এইটুকুনি একটা মেয়ে গড়গড়িয়ে মিথ্যে বলে যাচ্ছিস। আমাকে বিয়ে করার লোভ সামলাতে পারিসনি তাই রাজি হয়েছিস। স্বীকার করতে আত্মসম্মানে লাগছে বুঝি? আরেহ, তোর মতো কালিনীর আত্মসম্মান বলতে কিছু আছে নাকি? তোকে মানুষ বলেও তো কেউ গণ্য করে না। যার রূপ নেই তার আবার কিসের এত দেমাগ? অপমানে জ্বলে উঠল পঞ্চদশীর আদল। নাকের ডগা, গালের দুপাশ রক্তিম বর্ণ ধারণ করল। বয়স অল্প হতে পারে মেয়ের, কিন্তু কোনটা অপমান কোনটা বঞ্চনা সেটা মেয়ে খুব ভালো করে বুঝে। মিশিও আঙ্গুল তুলে সমানে চেঁচিয়ে উঠল। তোমার মতো নোংরা মন মানসিকতার মানুষেরাই কেবল মানুষ হিসেবে গুনে না। তুমি ভাবলে কি করে তোমার মতো একজন লো মেন্টালিটির মানুষের সাথে আমি সংসার করার জন্য উতলা হয়ে আছি? অবশ্যই তুই উতলা। তাচ্ছিল্য হাসল মিশি। এই শুনো, দুনিয়ার আখেরি ছেলেটাও যদি তুমি হও আমি তোমার দিকে থুথু ফেলব না। সংসার তো দূর থাক। সংসার? তুই সংসারের কিছু বুঝিস? নাক টেপলে দুধ বেরোবে সে এবার করবে সংসার? সংসার তোর এই দুনিয়ার কোনো পুরুষের সাথেই হবে না মিশি। গায়ের রং মন্দা, না আছে রূপের ছিরি, তুই কি আমার দিকে থুতু ফেলবি না? দুনিয়ার কোনো পুরুষই তোর দিকে থুতু ফেলবে না গি। রোদ্দুরের দিক থেকে দৃষ্টি ফেরালো মিশি। এইটুকুনি বয়সের একটা মেয়ে, এমন ভারী কথা কি আর সে শিতে পারে? ওই যে চোখ ফেটে অশ্রু গড়াতে চাইছে মেয়ের, এই জন্যই তো মুখ ফেরালো। বার কয়েক চোখের পলক ফেলে কৌটোরে জমা আশ্রুকণাদের দূর করতে চাইল মিশি। কণ্ঠ কাঁধে নামিয়ে বলল, না ফেললে নেই। আমার কারো কাছে কোনো এক্সপেকটেশন নেই। গোটা এক জনম আমি একাই পার করে দেব। আমার কাউকে লাগবে না গি। একটু থামল মিশি, কণ্ঠটা ধরে আসতে চাইল মেয়ের। নিজেকে সামলালো ভারী শ্বাস ফেলে। কণ্ঠ আরও নামিয়ে বাবার প্রতি একরাশ অভিমান নিয়ে বলল, আব্বুকেও লাগবে না গি। ওসব কেবল মুখের কথা। বেগম রোকেয়াও ভাষণ দিয়েছিল পুরুষ ছাড়া নারী চলতে পারে, কিন্তু নিজেই পড়াশোনা করেছে ভাই আর বরের কাছে। আর তুই তো এইটুকুনি লিলিপুট, তার উপর ভীতু একটা মেয়ে। তোর বাপেরও বোধহয় তোকে নিয়ে এদিক ওদিক বেরোতে লেজ কাটা যায়, তাই আমার হাতে গচিয়ে দিয়েছে। নিজে তো কটা দিন বাদেই কানাডা পগারপার হবে, এদিকে আমাকে ফাঁসিয়ে দিল। আমার মান সম্মানের কথা কেউ একটাবারও ভাবল না। আচ্ছা, তুই তো রোজ নিজেকে আয়নায় দেখিস, তুই তো জানিস তুই কতটা কুৎসিত। তোর কি একবারও মনে হলো না আমি আমার রোদ্দুর ভাইয়ের সাথে অন্যায় করছি? আমি তার জীবনটা শেষ করে দিচ্ছি। তার মান সম্মান নষ্ট হবে আমি তার সাথে জড়ালে। অবিশ্বাস্য নয়নে চেয়ে রইল মিশি রোদ্দুরের পানে। মিশিকে একসময় খুব স্নেহ করত রোদ্দুর। কখনো হার্ট করে কথা বলেনি রোদ্দুর মিশির সাথে, উঁচু গলায় কথা বলেনি, না তো কখনো ধমক দিয়েছে।
সেই রোদ্দুর ভাই মিশির ব্যাপারে এত নিচে গিয়ে ভাবে। এমনভাবে রোদ্দুর কথাগুলো বলল যেন সে খুব অসহায়। মিশি তার সাথে মারাত্মক অন্যায় করেছে। অথচ অন্যায় তো তার সাথে হয়েছে। তার বাবা এইটুকু বয়সে তাকে তুলে দিয়ে জঘন্য মন মানসিকতার একটা ছেলের সাথে। দাঁতে দাঁত পিষল মিশি। বলল, অন্যায় আমার সাথে হয়েছে। আব্বু আমাকে ফালতু একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছে। রোজ আমাকে তোমার সাথে ডিল করতে হবে ভাবলেই আমার কান্না পাচ্ছে গিয়ে। রোদ্দুর অবাক কণ্ঠে শুধাল, কালিন্দী জুটল আমার কপালে, লাইফ শেষ হলো আমার, আর তুই বলছিস তোর সাথে অন্যায় হয়েছে। আমি বন্ধুদের মুখ দেখাতে পারব না মিশি। তোকে বউ হিসেবে কল্পনা করাও আমার জন্য পাপ। সোসাইটিতে আমার স্ট্যান্ডার্ড কতটা নিচে নামবে জানিস। তুই আমার বউ ভাবতেই আমার গা গুলিয়ে আসছে গু। রাগটা থরথর করে বাড়ল মিশির। এত বেশি গা গুলালে যাও বাবা হচ্ছ কিনা চেক করো গিয়ে। তবুও আমার মাথা খেয়েও না গে। কপালে ভাঁজ পড়ল রোদ্দুরের। অপমানিত হল বেশ। তোর শুধু রূপ নেই তা নয় মিশি। তোর মাথায় ব্রেনও নেই গু। হ্যাঁ নেই। এই জন্যই আব্বুর মুখের উপর কথা বলতে পারিনি। বা আব্বুর ব্ল্যাকমেইল তাকে ফিরিয়ে দিতে পারিনি। এত বুদ্ধি তো আমি খাটাতে পারি না। ফেক ইমোশনও দেখাতে পারি না। তোমার মাথায় বেশ বুদ্ধি, তুমি পারলে না কেন? রাজ্যের অভিমান ভর করল রোদ্দুরের কণ্ঠজুড়ে। তোরা সবাই অভিনয় করে আমাকে আদিবের বাসা থেকে এনেছিস। তোরা সকলে বিশ্বাসঘাতক, ড্রামাবাজ এক একটা। আমার ইমোশন নিয়ে খেলেছিস প্রত্যেকে। অসুস্থতার বাহানা দিয়ে আমাকে হসপিটালে নিয়ে এসেছিল তোর বাপ চাচা। আমার গলায় তুই কালিন্দীকে ঝুলিয়ে দেওয়ার জন্য আমাকে বলির পাঠা বানানো হয়েছে মিশি। তোর বাপকে আমি কত শ্রদ্ধা করতাম, সেই তিনি নিজের অকেজো মেয়েকে আমাকে গচিয়ে দিয়েছে গু। বুকের ভেতর কান্না জমে পাহাড় হল মিশির। গলাটা ধরে আসতে চাইল। বুকের খাঁচায় ধসে পড়ল হিমালয় পর্বত। সে নিজেকে যথেষ্ট শক্ত রাখার চেষ্টা করল। অকেজো আমি নয়। তোমার ব্রেনটায় অকজো। তোমার বুকের পাঁজরের ভেতরের হৃৎপিণ্ডটা, ওটা আরও অকাজের। ওগুলো ঠিকঠাক কাজ করলে এমন কথা তুমি আমায় বলতে পারতে না রোদ্দুর ভাই উ। আর দাঁড়াল না মিশি। কোটরের অশ্রু এতক্ষণে গড়াতে শুরু করেছে মেয়ের। হাতের উল্টোপিঠ দিয়ে গাল মুছতে মুছতে বেরিয়ে গেল সে ঘর থেকে। ছুটে এলো নিজের ঘরে। দরজা বন্ধ করতেই জোরাল ধ্বনিতে কাঁদতে শুরু করল। বাঁধভাঙ্গা অশ্রুরা নামতে শুরু করল গাল বেয়ে। মিশি মেয়েটা মোটেও কুৎসিত নয়। তার গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ। বর্ষার ভেজা মাটির মতো কোমল, সন্ধ্যার আলো মাখা কৃষ্ণচূড়ার কাণ্ডের মতো গভীর। তার বড় বড় হরিণ চোখ, ঘন ঢেউ খেলানো পাপড়ি, সোজা ধারালো নাক, পাতলা ঘাড়, গোলাপি অধর যুগল। প্রকৃতি তাকে উজাড় করে সৌন্দর্য দিয়েছে। শুধু সেই সৌন্দর্য ফর্সা রঙের সংজ্ঞায় বন্দী নয়। হয়তো সেই কারণেই অনেকের চোখে সে সুন্দর নয়। কিন্তু সৌন্দর্য কি রঙে মাপা যায়? উত্তরটা আজও অমীমাংসিত। বিছানার কোণে ধপ করে বসে পড়ল মিশি। দুই হাঁটুর ভেতর মুখ লুকিয়ে সে কাঁদতে লাগল। ঘরোয়াভাবে শরীয়ত মেনে রোদ্দুর আর মিশি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আজ। দুজনের মনের বিরুদ্ধে মতের ঊর্ধ্বে গিয়ে এক সুতোই বেঁধে দিয়েছে দুজনকে তাদের পরিবার। রগসটা রোদ্দুর মোটেও তার চোখের এই কালো মেয়েকে বিয়ে করতে চায়নি। 4 দিন ধরে তাকে তার বাবা ইমতিয়াজ মির্জা এই বিয়ের জন্য জোরাজুরি করছিল। মাঝে 2 দিন রোদ্দুর বাসায়ও আসেনি এই ঘ্যানঘ্যানানির জন্য। শেষ পর্যন্ত স্ট্রোকের মিথ্যে দোহাই দিয়ে অভিনয় করে হাসপাতালে ভর্তি হয়ে ওখানেই কাজী ডেকে দুজনের 4 হাত এক করেছে। মিশি অবশ্য জানত না রোদ্দুরের তাকে প্রত্যাখ্যান করার একমাত্র কারণ তার রূপ। জানলে মরে গেলেও এই বিয়ে সে করত না। অবশ্য এখানে তার হাতও বাঁধা। সাথে বাবার উপর চড়ে যাওয়া অভিমান। মিশি তার বাবা ইফতিয়ার মির্জার সাথে বাংলাদেশে এসেছে 6 মাস আগে। মেয়েটার 8 বছর বয়সে মা রওশন আরা তাকে রেখে পরপারে পাড়ি জমিয়েছেন। তারপর বাবার হাত ধরে কানাডা পাড়ি জমিয়েছিল মিশি। এর মাঝে আর বাংলাদেশে আসা হয়নি। পারিবারিক ব্যবসার কানাডার শাখাটা ইফতিয়ার মির্জা সামলান। তাই তারও দেশে আসা হয়নি। 6 মাস আগে ইফতিয়ার মির্জা হুট করে মিশিকে জানায় তাকে নিয়ে সে বাংলাদেশ যাবে। সাধারণভাবেই মিশি ধরে নিয়েছিল তারা বেড়াতেই আসছে। কিন্তু বাবা যে মনে মনে অন্য চোখ কষে রেখেছেন সেটা মিশি আন্দাজও করতে পারেনি। কথা ছিল কটা দিন এখানে থেকে দুজন আবার ব্যাক করবে। কিন্তু এখানে আসার পর বাবার মুখ থেকে জানুল ইফতিয়া মির্জা কানাডায় ব্যাক করলেও মিশি করবে না।
ইফতিয়ার মির্জা মেয়ের কথা চিন্তা করে এখানে তার অবস্থান মজবুত করতে, মেয়ের ভবিষ্যতের কথা ভেবে রোদ্দুরের সাথে বিয়ে দিয়ে তার অভিভাবকের দায়িত্ব রোদ্দুরকে দিয়ে যাচ্ছেন। মিশিকে এই বাড়ির কেউই সেভাবে দেখতে পারে না। এর বৃহৎ একটা কারণ আছে। বাড়ির লোকের মিশির প্রতি তিক্ততার ব্যাপারে ইফতিয়ার মির্জা অবশ্য অজ্ঞাত। তার সামনে তার উপস্থিতিতে সকলের ব্যবহার মিশির প্রতি কোমল। কিন্তু আড়ালে মিশির প্রতি তারা সবাই বিরক্ত। তাচ্ছল্য করে কথা বলে মেয়েটাকে। মিশিই একমাত্র এই মির্জা নিবাসের শ্যাম সদস্য। মির্জা নিবাসের সর্ববয়োজ্যেষ্ঠ সদস্য রোদ্দুরের বাবা ইমতিয়াজ মির্জা। উনার 2 সন্তান। বড় মেয়ে রোদসী মির্জা, যে এখন বিবাহিত। ছেলে রোদ্দুর মির্জা। ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সিএসসি লাস্ট ইয়ারে অনার্স করছে সে। বিশ্ববিদ্যালয়ের ছুটিতে গ্রামের বাড়ি চট্টগ্রামে এসেছিল। কিন্তু এই ছুটি যে তার জন্য একটা ট্র্যাজেডি হয়ে দাঁড়াবে, তার অহংকার, গৌরব সপাটে চড় বসাবে তা ঘুণাক্ষরেও ঠের পায়নি ছেলে। মির্জা বাড়ির মেঝো ছেলে ইস্তিয়াক মির্জা। উনার 2 মেয়ে মানাল মির্জা আর মেহের মির্জা। মানাল কলেজ পড়ুয়া আর মেহের অনার্স 2nd ইয়ারের স্টুডেন্ট। রাত প্রায় 2টো। কাঁদতে কাঁদতে কবে যে ঘুমিয়ে পড়েছে মিশি তার কোনো খেয়াল নেই। ঘুম ভাঙল মেয়ের গলার ভেতরের কাটকাট যন্ত্রণায়। প্রচণ্ড পানির তৃষ্ণা পেয়েছে তার। রুমের লাইটটাও অন করা। এলোমেলো শাড়ির আঁচল বুক থেকে নেমে গিয়েছে। নিচের দিক থেকে হাঁটু অবধি উঠে এসেছে। রুমের দরজাটা অবশ্য লাগানো ভেতর থেকে। তাই নিজের এলোমেলো অবস্থায় লজ্জিত হল না মিশি উঠে বসতেই খেয়াল হল এই মাঝরাত্রিতে সে সম্পূর্ণ একা। মেহের এতদিন ওর সাথে ছিল। আজ বোধহয় মানালের সাথে শুয়েছে। নিজে ঘরে একা আছে ভাবতেই ভেতরটা অশুভ ভয়ে কেঁপে উঠল। বাইরে পোকামাকড়ের শব্দটাও বিকট হয়ে কানে বাজছে মিশির। মেয়েটা বড্ড ভীতু। কানাডায় একাই থাকত নিজের রুমে। কিন্তু ওখানে কেন জানি ভয় লাগত না। এই পুরনো জমিদার বাড়ির মতো তার দাদা বাড়িটায় মিশির প্রথম দিন থেকে বড্ড ভয় করে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে মিশি মুহূর্তেই। মাথার ওপর ফ্যানটাও অফ। বিছানায় জমে বসে রয়েছে সে। উঠে ফ্যানটা অন করবে সেই সাহসও কুলাতে পারছে না। তৃষ্ণাটা আরও মাথা চাড়া দিয়ে উঠল। হাঁটু জড়িয়ে বসেছিল এতক্ষণ। বুকে অনেক কষ্টে কিছুটা সহজ জুগিয়ে বেড সাইড টেবিল থেকে ওয়াটার বোতলটা হাতে নিল। কিন্তু ওটাতে এক ফোঁটা পানিও নেই। হাত পা ছুঁড়ে কাঁদতে মন চাইল মেয়ের। কিন্তু ভূতের ভয়ে হাত পাও ছুঁড়তে পারছে না। বার কয়েক দোয়া ইউনুস পরে বুকে ফু দিল। এবার একটু সাহস পেল মেয়ে। বিছানা ছেড়ে নেমে দোয়া পড়তে পড়তে দরজাটা খুলল। অমনি মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত গড়িয়ে গেল মেয়ের। হাড়হিম করা ভয় ঝেঁকে বসল মনে। রাত বিরেতে একা ওয়াশরুমে যেতে যার দারুণ ভয় কাজ করে সে কিভাবে যাবে এত লম্বা পথ অতিক্রম করে রান্নাঘরে? ফাঁকা করিডোর দেখেই তো সে ইতোমধ্যে 7 ধূপ গিলেছে। করিডোর অবশ্য অন্ধকার নয়। টিমটিমে সোনালি হলুদ আলো ছড়াচ্ছে একটা বাল্ব। ওই আলোয় ভয়টা আরও জোরালো হচ্ছে মিশির। তবুও পা বাড়াল সে। কিন্তু অর্ধেক যেতেই সিঁড়ির দিক থেকে একটা শব্দ কানে এলো। এক জায়গায় স্থির হয়ে গেল মিশির সমস্ত তনু। নড়তে চড়তেও ভুলে গেছে যেন সে। কে বলেছিল তাকে অতিরিক্ত সাহস দেখিয়ে রুম থেকে বের হতে? ঘাড় ঘুরিয়ে তাকালো ওদিকে। কিন্তু কাউকে দেখল না। তবে শব্দটা আস্তে আস্তে আরও জোরালো হচ্ছে। যেন তার দিকে ধেয়ে আসছে কিছু একটা। ভাবনার মাঝেই সত্যি সত্যি দেখা গেল লম্বাটে একটা ছায়া। চোখ উল্টে গেল মিশির। ছায়াটা আরও লম্বা হতে লাগল। এগিয়ে আসতে লাগল তার দিকে। 2 হাত বুকের কাছে জড়ো করে ধুরু ধুরু বুক নিয়ে বিকট একটা চিৎকার করতে নিতেই রুক্ষ শুষ্ক একটা হাত তার মুখ চেপে ধরল। হাত থেকে পড়ে গেল বোতলটা। ওয়াটার বোতলটা স্টিলের ছিল বিধায় মেঝেতে পড়েই বিকট একটা শব্দ তুলে গড়াগড়ি খেতে লাগল। সেই শব্দে আরও ভয় পেয়ে মিশি খামচে ধরল সামনে দাঁড়ানো রোদ্দুরের টি-শার্টটা। জমে পাথর হয়ে গেছে মিশি। তক্ষুনি শোনা গেল রোদ্দুরের রাগ বিরক্তির মিশ্রিত কণ্ঠস্বর। চুপ! একদম চুপ! এবার ধীরস্থির দৃষ্টিতে মিশি চাইল সামনের যুবকের চোখের দিকে। চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে রোদ্দুর। ছেলেটার এক হাত মিশির কোমরে। অন্য হাত দিয়ে চেপে ধরেছে মিশির মুখ। চিৎকার করে বুঝাতে চাইছিস নবদম্পতি ঘর কাঁপিয়ে বাসর করছে? কান ঝা ঝা করে উঠল মিশির। হুঁশ ফেরল তার। ভূত প্রেতের ভয়টা দাফন হয়ে গেল তৎক্ষণাৎ। নিজের বাঁকানো মেদহীন চিকন কোমরে রোদ্দুরের হাত চেপে আছে বুঝতে পেরেই ধাক্কা দিয়ে সরাল তাকে।
রোদ্দুর অবশ্য নিজে থেকেই সরে আসলো তার কাছ থেকে। খপ করে মিশির শাড়ির আঁচলটা পুড়ে নিয়ে ওটা দিয়ে নিজের হাত মুছতে লাগল। ওই হাত দিয়ে সে মিশির মুখ চেপে ধরেছিল। রোদ্দুরের চোখে মুখে একরাশ বিরক্তি। ঠোঁট দুটো এমনভাবে বাঁকানো যেন এই বুঝি বমি করে ভাসিয়ে দেবে। ইয়াক, ছি! আমার কাছে আসার কি বিচ্ছিরি পরিকল্পনা তোর! অবশ্য কাজেও দিয়েছে। এই হাত দিয়ে তুই কালীকে ছুঁয়েছি আমি। ইস, বমি আসছে! ইয়াক! আরও এক দফা অপমানিত হল মিশি। হেঁচকা টানে শাড়ির আঁচলটা নিয়ে নিল সে। আমি কালীর শাড়ির আঁচল দিয়েই হাত মুছছ, আমার গায়ের কালো রংটা লেগে যাবে তো। আর কি বললে, নবদম্পতির কি যেন সবাইকে জানাতে চাইছি। একটা বাচ্চা মেয়েকে ওভাবে কথাটা বলতে তোমার বাধল না? কপালে ভাঁজ পড়ল রোদ্দুরের। চোখের কোণে হানা দিল রক্তরেখা। ধাই ধাই করে নাচতে নাচতে কবুল বলার সময় মনে ছিল না তুই একটা বাচ্চা? কবুলের পরের রিচুয়ালসটা মনে করিয়ে দিতেই তুই বাচ্চা হয়ে গেলি। ওরে কালীর কালী, তোকে আমি আমার বেড পার্টনার হিসেবেও কল্পনা করতে পারছি না, সেখানে বাসর! ইস, ভাবতেই গা গুলাচ্ছে গি। অপমান, বঞ্চনা আর তাচ্ছিল্যে অন্ধ হয়ে মিশি ফ্লোর থেকে স্টিলের বোতলটা তুলে নিল, হাত উঁচিয়ে এমনভাবে তাক করল যেন এক্ষুনি ওটা দিয়ে মেরে রোদ্দুরের মাথা ফাটিয়ে দেবে। অপমানে কাঁপছে মিশির সারা শরীর। ইচ্ছে করছে সামনে দাঁড়ানো যুগটার কিস্সা এখানেই খতম করে দিতে। কিন্তু পারল না, হাত উঁচিয়েই থেমে গেল। আগুন কণ্ঠে আওড়াল, খবরদার, তুমি আমার গায়ের রং নিয়ে আর একটা কথা বলেছ তো? মাথা ফাটিয়ে দুভাগ করে দেব একদম। তোমার রেসিজম বের করে দেব। আমি কানাডায় আফ্রিকান মানুষ দেখেও কোনোদিন মানুষ হিসেবে নিজের থেকে আলাদ করে পার্থক্য খুঁজে পাইনি। আর তুমি কোনো ক্ষেতের মূলা? ওই মানুষগুলোর থেকেও তোমার ভেতরটা অন্ধকার, তদ্দুর ভাই। ওইসব ভেতরের অন্ধকার ফন্ধকার কেউ দেখে না, সবাই বাইরেরটাই দেখে। কাল অবধি আমার নিজেকে নিয়ে অহংকার হতো, কিন্তু তুই আমার জীবনে সামিল হয়ে আমার অহংকারে চির ধরিয়েছিস। এই দুঃখ আমি কোথায় রাখব বলতো মিশি? হঠাৎ স্বরটা এমনভাবে পাল্টাল রোদ্দুর যেন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটা সে। মিশি একটুখানি সময় নিল, অতঃপর বলল, দুঃখ রাখার জন্য তোমার গোটা একটা পরিবার আছে, তোমার প্রতি সহানুভূতি প্রকাশ করার জন্য এই মির্জা বাড়ির মানুষের অভাব নেই। আর তোমাকে বারবার কষ্ট করে মনে করিয়ে দিতে হবে না আমি কুৎসিত, তোমার সাথে আমার যায় না। দুধের বাচ্চা থেকে ৮ বছর বয়স পর্যন্ত আমাকে সবাই মনে করিয়ে দিয়েছে আমি কালো, অসুন্দর। ভাগ্যের জুড়ে এই বাড়িতে জায়গা পেয়েছি, নইলে নাকি বাড়ির কাজের লোক হওয়ারও যোগ্যতা নেই আমার গু। একটুও মায়া হল না রোদ্দুরের মিশির প্রতি, না তো হল বাড়ির সদস্যদের প্রতি রাগ। রোদ্দুর আজকের দিনের আগের কখনো মিশিকে গায়ের রঙের খোঁটা দেয়নি, তবে সে সৌন্দর্যের প্রতি মারাত্মক অবসেসড। তারপরও শিশুসুলভ স্নেহে অন্তত রোদ্দুর কখনো মিশির সাথে খারাপ ব্যবহার করেনি। কিন্তু আজ বলছে, ৩ কবুল বলার পর থেকে যতবার মিশির সাথে তার দেখা হচ্ছে ততবারই বিষবাণী উগরে দিচ্ছে। এসব আমাকে বলছিস কেন? তোর মাঝে কমতি আছে তাই সবাই খোঁটা দেয়। বাকিদের মতো রূপ নিয়ে জন্মালে তো বলতো না। এমনিতেও বাড়ির কে তোর সাথে কেমন ব্যবহার করে, কি বলে, ভবিষ্যতে কি বলবে, এসব আমার জেনে কাজ নেই। কারণ তারা কেউই ভুল বলছে না। তুই যদি ভেবে থাকিস স্বামী হিসেবে আমি তোর জন্য প্রতিবাদ করব, তাহলে তোর ধারণা ভুল। আমার সাথে অন্যায় হয়েছে তার জন্য আমি ১০০ বার প্রতিবাদ করব। নিজের গলার কাঁটাকে উপরে ফেলার জন্য যা যা করা দরকার আমি করব। তুই নিজের। আমি বলেছি তোমাকে আমার হয়ে প্রতিবাদ করার জন্য? আমি একাই আমার জন্য যথেষ্ট। আর তোমার ১৪ গোষ্ঠীর অবহেলা এই মিশি গায়ে মাখায় না। আমার ব্যবস্থা আমি করে নেব গো। রোদ্দুরের মুখের কথা কেড়ে নিয়ে উপরোক্ত কথাগুলো বলল মিশি। রোদ্দুর কেমন করে যেন ভ্রু নাচাল তার কথা শুনে। চোখে মুখে তাচ্ছিল্য স্পষ্ট তার। ২ রত্তি মেয়ে, সে নাকি আবার নিজের জন্য যথেষ্ট। একটা বিয়েই তো আটকাতে পারলি না গি। সে তো তুমিও ঠেকাতে পারলে না গি। কোমরে হাত রেখে বলে উঠল মিশি। ভ্রুকুচকে অদ্ভুত চাউনি নিক্ষেপ করল রোদ্দুর। ফালতু মেয়ে একটা। রূপের নেই ছিরি, দেমাগ তার চাঁদের বাড়ি। এই দেমাগ না দেখালে তুমি তো এতক্ষণে আমাকে পায়ের তলায় পিষে মারতে। তোমাদের সাথে টিকে থাকার জন্যই ধরে নাও আমার এই দেমাগ। আমাকে অসহায় অবলা মেয়ে ভেবে ভুল করো না রোদ্দুর ভাই। নিজের আত্মসম্মান বাঁচিয়ে কিভাবে চলতে হয় আদ্রিয়ান ভাইয়া আমাকে খুব ভালো করে শিখিয়ে দিয়েছে গু। আদ্রিয়ান নামক পুরুষের প্রসঙ্গ উঠতেই থেতে উঠল রোদ্দুরের মেজাজ।
তবে ওই মহব্বতের আদ্রিয়ান ভাইকে ছেড়ে এলি কেন? আব্বুর জন্য। আব্বু নিয়ে এসেছে গু। আর এই প্রসঙ্গ বাড়াল না রোদ্দুর। এখানে দাঁড়িয়েছিলি কেন? কানাডা থেকে তোর আদ্রিয়ান ভাই নিশ্চয়ই দেখা করতে আসেনি এই রাত বিরেতে? মিশি কিছু বলতেই নিচ্ছিল, হঠাৎ করিডোরের উজ্জ্বল বাল্বটা কেউ জ্বালিয়ে দিল। অনতি দূরে দাঁড়িয়ে আছেন মিশির বাবা ইফতিয়ার মির্জা। ভদ্রলোকের নাকের ঢগায় ভর করে আছে চশমা। অনুভূতিশূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন দুজনের দিকে। রোদ্দুর আর মিশিও তাকালো ওদিকে। ইফতিয়ার মির্জা বলে উঠলেন, এত রাতে দুজন এখানে কি করছ? ঘুমাওনি? মিশির চোখ মুখ শক্ত হয়ে গেল বাবাকে দেখামাত্র। সে ধপাধপ্পা ফেলে সিঁড়ির দিকে চলে গেল। বাবাকে দেখেই বুকের ভেতরের অভিমানটা তাজা হয়ে উঠেছে। তাই বড়দের বরাবরই সম্মান করে আসা মিশি বাবার দিক থেকে মুখ ফিরিয়ে চলে গেছে। রোদ্দুর বলল, মিশি পানি নিতে যাচ্ছিল গু। আর তুমি? ছাদে গিয়েছিলাম গু। মিশি একা থাকতে ভয় পায়। তুমি ওকে একা রেখে ছাদে কেন গিয়েছিলে? হাসপাতাল থেকে যখন মির্জা বাড়ির সদস্যরা বাসায় এসেছিল তখন রাত হয়ে গিয়েছিল। স্বামীর কথায় অনিচ্ছা সত্ত্বেও মিশির গায়ে একটা বেনারসি জড়িয়ে দিয়ে তাকে রোদ্দুরের ঘরে রেখে এসেছিলেন রোদ্দুরের মা আতিকা মির্জা। সেই হিসেবে সবাই জানে মিশি রোদ্দুরের ঘরেই আছে। কিন্তু তখন মিশি নিজের ঘরে চলে এসেছিল। তা কেউ দেখেনি। নিজের জীবনের এমনিই 12টা বেজে গেছে। মেজাজটা আছে বিগড়ে। এই মুহূর্তে কাউকে খুশি করার ইচ্ছে নেই রোদ্দুরের। মিশি তার ঘরে ছিল, ইফতিয়ার মির্জার সেই ভাবনাত গলা টিপে দিয়ে সে বলল, মিশি ওর ঘরে ছিল। আমি কাউকে একা রেখে ছাদে যাইনি। রোদ্দুরের দিকে শূন্য অনুভূতি নিয়ে চেয়ে রইলেন ইফতিয়ার মির্জা। বুকে বাসা বাঁধল একরাশ প্রশ্ন। তিনি কি মেয়ের ভবিষ্যৎ শক্ত করতে গিয়ে ভুল পদক্ষেপ নিলেন? মেয়ের জীবনটা কোনোভাবে ছাড়াখাড় করে দিলেন না তো? মান সম্মান বাঁচাতে মিশির সুন্দর জীবনটা নষ্ট করে দেননি তো? একটা প্রশ্নের উত্তরও তিনি খুঁজে পেলেন না। একটা তপ্ত শ্বাস ছেড়ে রোদ্দুরের উদ্দেশ্যে বললেন, রোদ্দুর, আমার মেয়েটাকে আঘাত দিও না। ওপর উপর শক্ত খোলস পড়ে থাকলেও ওর ভেতরটা বড্ড নরম। আমার বিশ্বাস ও তোমার জন্য সবচেয়ে উপযোগী। একদিন তুমি বুঝতে পারবে তা। সময় নাও ওকে মেনে নিতে। কিন্তু আঘাত দিও না বাবাগু। রোদ্দুর কিছু বলল না। মনটা নরম হল না একটু। তার লাইফটা হেল বানিয়ে দিয়ে এখন আরজি নিয়ে এসেছে মেয়েকে আঘাত না দেওয়ার জন্য। রোদ্দুর তো পারে না ওই কালির ড্রামকে নর্দমায় ফেলে আসতে। রোদ্দুরের ভাবনা মতে এসব কালো মানুষেরা সুন্দরদের ভিড়ে পৃথিবীর সৌন্দর্য নষ্ট করছে। এদের ঠিকানা নালা নর্দমায়, সুশীল সমাজে নয়। রোদ্দুর নিজের ঘরের দিকে চলে গেল। ইফতিয়ার মির্জা হেঁটে নিচে চলে এলেন। তিনি তো জানেন তার মেয়ে কতটা ভীতু। নিচে এতক্ষণে ভয়ে কাঁপন ধরে গেছে নিশ্চয়ই মেয়ের। ইফতিয়ার মির্জা যতক্ষণে নিচে এসেছেন ততক্ষণে মিশি বোতলে পানি ভরে সবে রান্নাঘরের বাইরে আসছিল। দরজায় বাবাকে দেখে থেমে গেল সে। বাবার দিক থেকে দৃষ্টি সরাল তৎক্ষণাৎ। মেয়ের চোখে মুখের অভিমান ইফতিয়ার মির্জার দৃষ্টির আড়াল হল না। এক আকাশসম আবদার নিয়ে তিনি বললেন, বাবাকে এক গ্লাস পানি দেবে আম্মা? মিশির নড়চড় হল না। ইফতিয়ার মির্জা এভাবে কথা বললে মিশি নিজের আবেগ কন্ট্রোল করতে পারে না। এই যে এই মুহূর্তে মিশির ইচ্ছে করছে বাবার বুকে ঢলে পড়তে। কিন্তু এই ভুল সে করবে না। যাবে না বাবার কাছে। কথা বলবে না সে বাবার সাথে। এত অভিমান আম্মা? বাবার দিকে তাকাতেও ইচ্ছে করছে না তোমার? ঠোঁট কেঁপে উঠল মিশির। না পারছে না মেয়ে শক্ত হয়ে থাকতে। মিশির পক্ষে এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না। সে বাবাকে পাশ কাটিয়ে চলে গেল। মেয়ের যাওয়ার পানে চেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন ইফতিয়ার মির্জা। দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে এসে দরজা আটকাল মিশি। দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল কিয়ৎক্ষণ। কান্নার শব্দ হচ্ছে না, কিন্তু গাল বেয়ে গুটিয়ে পড়ছে নীরব অশ্রু। মিশি চোখ মুখ মুছল। শাড়ির আঁচলের আড়ালে হাতে ধরা ফোনটা বের করল। রোদ্দুরের সাথে ধাক্কা খাওয়ার সময় ওর প্যান্টের পকেট থেকে কায়দা করে বের করে নিয়েছিল মিশি ফোনটা। এই মুহূর্তে একটা ফোনের খুব দরকার ছিল তার। তার নিজের কোনো ফোন নেই। পার্সোনাল ফোন তাকে দেওয়া হয়নি। তবে একটা ল্যাপটপ আছে, যেটাতে সিম নেই। মিশি বিছানায় পা তুলে বসল। ল্যাপটপে রোদ্দুরের সিমটা ঢুকাল। রোদ্দুরের ফোন লক করা, তাই সে তার ফোন থেকে কল করতে পারছে না নিজের কাঙ্ক্ষিত ব্যক্তিকে।
ল্যাপটপ থেকে সে একটা নাম্বার তুলে তাতে কল লাগাল। রিং হচ্ছে। মিশি মনের মনে আওড়াল, তুমি আমার ভবিষ্যতের কথা একটাবারও চিন্তা করলে না আব্বু। আমাকে তোমার বর্ণবাদ সংকীর্ণ মন মানসিকতার ভাতিজার হাতে গুছিয়ে দিলে। থাকব না আমি এই বাড়িতে। তোমার সাথে কখনো কথা বলবো না। কালই আমি আমার ঠিকানায় চলে যাব। আর তোমার ওপর বোঝা হয়ে থাকব না গি। আদ্রিয়ান ভাইয়া। পেছনে ঘুরোক। অথচ পেছনে দাঁড়িয়ে আছে আদ্রিয়ানের ধ্বংস। কিন্তু কচি কণ্ঠস্বরটা আদ্রিয়ানের বড্ড চেনা, বড্ড প্রিয়। 6 মাস যেন আদ্রিয়ানের কাছে 6টা যুগ। যেন 6টা যুগ ধরে সে দেখে না তার মিশিকে। আদ্রিয়ান মেয়েটার কণ্ঠস্বর এত কাছ থেকে পেয়ে কি করে পেছন না ফেরে থাকবে? পারল না ছেলেটা মস্তিষ্ককে সায় জানাতে। মনের কথা শুনে সে ঘুরল পেছনে। লাল বেনারসি স্বর্ণের অলঙ্কারে বউ সেজে দাঁড়িয়ে আছে মিশি। হাসি হাসি মুখে সে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অপলক কিয়ৎক্ষণ দেখে গেল তার প্রাণকে। বুকের ভেতর উত্তাল পাতাল ঢেউ ছুটে চলেছে তার। হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দন হয়েছে অস্বাভাবিকভাবে দ্রুত। মিশির দিকে পলকহীন দৃষ্টি নিবদ্ধ রেখে আদ্রিয়ান শুধাল, মিশি, কি ভয়ঙ্কর লাগছে তোকে? কি পড়েছিস এসব? হাসিটা উবে গেল মিশির। কপালে ভাঁজ পেলে বলল, ভয়ঙ্কর লাগছে? সুন্দর লাগছে না? ম্লান হাসল আদ্রিয়ান। গা হল তার চাহনি। ঠোঁটের কোণে জ্বলে উঠল উজ্জ্বল নক্ষত্র। কণ্ঠস্বর প্রগা করে আওড়াল, আদ্রিয়ানের লাগছে গিউ। চোখ মুখের চঞ্চল চাহনিটা বদলে গেল মিশির। আদলে ভর করল রাজ্যের দুঃখ। কণ্ঠস্বর গেল মিয়ে, তোমার জন্য তো সাজিনি আদ্র ভাইয়া গি। অশুভ ভয় ভর করল আদ্রিয়ানের চোখে। বিস্ময় ফুটে উঠল সে তাই। ভেতরের কম্পন আড়াল করে আওড়াল, আদ্রিয়ান ছাড়া দুনিয়ায় আল্লাহর আর কোনো বান্দা আছে যার জন্য মিশি এমন ভয়ঙ্কর সাজ নিতে পারে? যার হওয়ার জন্য তুমি আমায় আটকালে না। যার হওয়ার জন্য আব্বুর সাথে যেতে দিলে আমায় ভেজা কণ্ঠে তৎক্ষণাৎ প্রত্যুত্তর করল মিশি। কয়েক সেকেন্ড আদ্রিয়ানের মাথা কাজ করা বন্ধ করে দিল। মস্তিষ্ক হল শূন্য। বুকের ভেতর উত্তাল পাতাল ঝড়টা বাড়ল আরও দ্বিগুণ হারে। মিশিকে কি তার আটকানো উচিত ছিল? ভেতরের কম্পনটা এবার আড়াল করতে পারল না আদ্রিয়ান। গলার কাছে তীব্র যাতনা বাসা বাঁধল। তবুও আওয়ালো, হার্ট, তোকে ওরা কষ্ট দিচ্ছে? কৌটোর জলে পরিপূর্ণ হয়ে উঠল মিশির। ছলছল নয়নে চেয়ে রইল সে সামনে দাঁড়ানো বিদেশি মতো দেখতে লোকটার পানে। তুমি আমায় ওদের চেয়েও বেশি আঘাত করেছ আদ্রিয়ান ভাইয়া ঘে। এক কদম এগিয়ে এলো আদ্রিয়ান। ছুতে চাইল তার প্রাণকে। কিন্তু পারল না। হাত বাড়াতেই বধূ বেশে সজ্জিত মিশি হাওয়ায় ভর করে পিছু হটল। আদ্রিয়ান আরও এক কদম আগাল। আগাতে আগাতে শুধাল, আমি আমার হার্টকে কিভাবে আঘাত করতে পারি? আপন হৃদয় নিজ হাতে ক্ষতবিক্ষত কেউ করে? মিশি আরও দূরে সরে যেতে যেতে বলল, তবে আমায় তোমার বুকের খাঁচা থেকে ছাড়লা কেন? তোমার হৃদয় তো অন্য কেউ চুরি করে নিল আদ্রিয়ান ভাইয়া ঘে। আদ্রিয়ান শূন্যে হাত বাড়াল। ছুঁয়ার চেষ্টা করল মিশিকে। আবারও ব্যর্থ হল। মিশি, আমি তোকে ছুতে পারছি না কেন প্রাণ? দূরে সরে যাচ্ছিস কেন তুই? অন্যের জিনিস তুমি কিভাবে ছুবে? ভালোবাসা আমার এভাবে বলতে হয় না। তোর আদ্রিয়ান কষ্ট পাচ্ছে গি। এক আকাশসম হাহাকার নিয়ে বলল আদ্রিয়ান। দুঃখী মুখে তাচ্ছিল্য হাসল মিশি। চিক চিক আদ্রিয়ান ভাইয়া। নিজেকে মিশির বলে আখ্যায়িত করো না। আমি তো অন্য কারো। তাকদিরের লিখন আমি কিংবা তুমি খণ্ডাতে পারি না। তাকদির অনুযায়ী যার হাতে ওরা আমায় তুলে দিল সে আমার আর আমি তার। বুঝলে তো? অক্ষিকোটর ভর্তি অশ্রুরা গড়াতে চাইল আদ্রিয়ানের। কিন্তু সে গড়ায় দিল না। বিষাদ হেসে আওয়াল, তবে এই সাজ আমাকে ধ্বংস করার জন্য? অবশ্যই। তুমি যে আমায় আগলে রাখতে পারলে না আদ্র ভাই। আমি তো তোকে ভালোবেসেছি মিশি। আর কিভাবে আগলে রাখলে তুই বুঝতে পারতি আদ্রিয়ান তোকে ছাড়া শূন্য। একেবারে মৃত। অন্য কারো হওয়ার আগে আমার কথা একবারও মনে পড়ল না হার্ট? পঞ্চদশী ডুকরে কেঁদে উঠল। তুমি তো নিজের অনুভূতি প্রকাশ করলে না আমার কাছে আদ্রিয়ান ভাইয়া। আমি অপেক্ষা করেছিলাম কিন্তু তুমি আমায় কিছুই বললে না। উল্টো আমায় নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিলে। তোমার দেরি করা প্রত্যেকটা প্রহর এবার তোমায় আফসোস হয়ে প্রতিটা ক্ষণ কামড়াবে।
শীতে পারবে তো এই যাতনা? বলতে বলতে অন্ধকারের দিকে সরতে লাগল লাল টুকটুকে ছোট্ট বধূর অবয়ব। আদ্রিয়ান হাতড়াতে হাতড়াতে ছুটল ওদিকে। না মিশি, আমার সেই ক্ষমতা নেই। আমি শীতে পারব না এই যাতনা। আমার বুকে আয় প্রাণ। কোথায় যাচ্ছিস তুই? মিশি, চিৎকার করে উঠল আদ্রিয়ান। কিন্তু মিশি শুনল না তার মিনতি। মেয়েটা অন্ধকারে হারিয়ে যাচ্ছে। শেষবারের মতো সে বলল, আমি যাই গো আদ্রিয়ান ভাইয়া। আমার শরীরটা অন্যের দখলে। মন আত্মাও তার দখলে চলে যাবে। তুমি আমায় এখন চোখের দেখাও দেখতে পাবে না। কত নিকটে ছিলাম আমি তোমার। তুমি আমাকে নিজের কাছে রাখতে জানলে না। এবার আমাকে অন্যের বাহুবন্ধনে বন্দি কল্পনা করে প্রতিটা মুহূর্ত একবার করে ধ্বংস হও তুমি। তুমি পূর্বে আমিও পূর্ব। আমি পুরার পর একসময় শীতল আশ্রয় খুঁজে পাব। তুমি অঙ্গার হয়ে যাবে। আমাকে হারানোর দুঃখ এই জন্মে তোমার মিটবে না আগে। ধরফরিয়ে উঠে বসল আদ্রিয়ান। কিং সাইজ বেডে এলোমেলো হয়ে শুয়েছিল সে। উদ্ভট স্বপ্নটা দেখতেই সারা শরীর জুড়ে শীতল স্রোত বয়ে গেল তার। হৃৎপিণ্ডটা মনে হচ্ছে গলার কাছে এসে ধরফরাচ্ছে। ওম গায়ের সর্বত্র জুড়ে ঘাম ছুটছে। ঘাড় সমান বাদামি চুলগুলোর কপালের দিকের চুলগুলো ভিজে একাকার। যেন সদ্য শাওয়ার নিয়েছে সে। কানাডার ভ্যানকুভার শহরে সদ্য ভোর ফুটেছে। সকালের সোনালি আভা কাচের দেওয়াল ভেদ করে মার্বেল ফ্লোরে এসে পড়ছে। আদ্রিয়ান হাত দিয়ে নিজের চুল খামচে ধরে কিয়ৎক্ষণ ওভাবেই বসে রইল। 6 মাসে মিশির সাথে তার একটাবারও কথা হয়নি। মেয়েটাও তার সাথে একবারও যোগাযোগ করেনি। স্বপ্নে তো বেশ অভিমান দেখাচ্ছিল। অথচ বাস্তবে একটাবার খোঁজ খবর নেওয়ারও বালায় নেই মেয়ের। ওখানে কাজিনদের সাথে সবার সাথে ভালো সময় কাটাচ্ছে নিশ্চয়ই। কিন্তু অহেতুক আদ্রিয়ান এই বিশ্রী স্বপ্ন কেন দেখছে? মেয়েটার বয়স অল্প। খুব বেশিই ছোট সে। তবে নিজের বাবা ইফতিয়ার মির্জার মিশিকে বাংলাদেশে নিয়ে গিয়ে তার জন্য এমন সিদ্ধান্ত নেওয়ার যথোপযুক্ত কোনো কারণই খুঁজে পাচ্ছে না আদ্রিয়ান। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করল আদ্রিয়ান। না, সে একটু বেশিই ভাবছে। বড্ড ভালোবাসে তো মায়েটাকে। তাই হারানোর ভয় তাকে সর্বদা তাড়া করে বেড়ায়। আদ্রিয়ানকে আরও একটু ধাতস্থ করতে ফ্লোর থেকে বেডে উঠে এলো মাঝারি সাইজের ধবধবে সাদা লোমস একটা বিড়াল। বিড়ালটার চোখ দুটো যেন নীল সমুদ্র। একেবারে আদ্রিয়ানের মতো। বিড়ালটার নাম মাশা। নামটা দিয়েছিল মিশি। অবশ্য বিড়ালটাও মিশির। আদ্রিয়ান তাকে তার 14তম জন্মদিনে গিফট দিয়েছিল এটা। মেয়েটা চেয়েছিল মাশাকে নিজের সাথে বাংলাদেশে নিয়ে যেতে। আদ্রিয়ান নিয়ে যেতে দেয়নি। মাশার শরীরের প্রতিটি ভাঁজে মিশির স্পর্শ লেগে আছে। আদ্রিয়ান আবার কবে মিশির দেখা পাবে তার ইয়ত্তা নেই। তাই মিশির সবচেয়ে দুর্বল জিনিসটা সাথে নিয়ে যেতে দেয়নি। নিজের কাছে রেখে দিয়েছে। যাতে মাশার মাধ্যমে আদ্রিয়ান মিশিকে অনুভব করতে পারে। আদ্রিয়ান তার শুভ্র হাত গলিয়ে দিল বিড়ালটার লোমস পিঠে। মাশা ঘাড় বাঁকিয়ে জিভ বের করে চেটে দিল আদ্রিয়ানের হাত। আদ্রিয়ান মাশাকে তুলে নিল। নিজের শুভ্র বালিশে মাথা রেখে শুয়ে মাশাকে রাখল তার উন্মুক্ত বুকের উপর। ভারী স্বরে আওড়াল, ডু ইউ নো মিস মিশি, লিটল কিটেন? বিড়াল ছানাটা কি বুঝল কে জানে, সে বার কয়েক মেউ মেউ করে উঠল। যেন বলছে সে ভীষণ মিস করছে তার অনারকে। আদ্রিয়ান তার গোলাপি আধর নলটে বলল, বাট মিশি তো মিস করছে না আমাদের কিটেন। মেয়েটা আমাদের একেবারে ভুলে গেছে। ব্যাক করার পর ওকে পানিশ করতে হবে আদ্রিয়ানকে ভুলে যাওয়ার দোষে, রাইট মাশা? সকাল প্রায় 10টা। 8টা বাজতে বাজতে মির্জা বাড়ির সকলে প্রাতরাশ সেরে ফেলে। আজ 3টা মানুষ ছাড়া বাকিদের নাস্তা করা শেষ। রোদ্দুর আর মিশি এখনও নিজেদের রুম থেকেই বেরোয়নি। আর ইফতিয়ার মির্জা মেয়ে এখনও খেতে আসেনি বলে খাননি। সারাটা রাত এই 3জন চোখের পাতা এক করতে পারেনি। রোদ্দুর অবশ্য শেষ রাতের দিকে ঘুমিয়ে গিয়েছিল। মিশি বড় একটা লাগেজ গুছাতে গুছাতে ঘুমোনোর ফুরসত পায়নি। মেয়ের চিন্তায় ইফতিয়ার মির্জার চোখে ঘুম ধরা দেয়নি। সেই 1 ঘণ্টা যাবত ইফতিয়ার মির্জা মিশির ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। কত করে ডাকলেন মেয়েকে। কিন্তু মিশির কোনো সাড়া শব্দ নেই। একটা বার বাবার ডাকে সাড়া দেয়নি মেয়ে। অথচ ভেতর থেকে বাবার আহ্লাদী কণ্ঠস্বর তার কানে আসছে ঠিকই। ওই যে গতরাতে পণ করেছে এই মানুষটার সাথে সে আর কখনো দুটো বাক্য বিনিময় করবে না। সে পণেই স্থির আছে সে এখনো। ইফতিয়ার মির্জা আরও কবার হাঁক ছাড়লেন।
মিশি, মা, দরজাটা খোলো। বাবার উপর রাগ করে আছো তো সেটা বাবার উপরই ঝাড়ো না। অহেতুক খাবারের উপর কেন রাগ দেখাচ্ছ আম্মা? উহু। এবারও কোনো সাড়া এলো না। ইফতিয়ার মির্জা আবার বললেন, আম্মা, আমরা বসে কথা বলি। আব্বু এমন সিদ্ধান্ত যখন নিয়েছে তার নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি এমনি এমনি নিশ্চয়ই আমার আম্মার জন্য এমন সিদ্ধান্ত নেয়নি। মিশি বিছানার উপর হাঁটু ভাঁজ করে বসে আছে। দু গাল বেয়ে গড়িয়ে পড়ছে উত্তপ্ত তরল। অথচ চোখ মুখ শক্ত। কিছুক্ষণ পরপর নাক টানছে। এতক্ষণে শাড়িটা বদলে ফেলেছে। ঢিলেঢালা টি শার্ট আর সাদা ট্রাউজার জড়িয়েছে গায়ে। মিশির সামনে ইয়া বড় একটা সুটকেস। সারারাত এক করে এটাই গুছিয়েছে সে। তার মনে কি চলছে তা এই বাড়ির কেউ জানে না। জানার কথাও না। মিশির মনের খবর রাখার সময় বা ইচ্ছা কোনোটাই এখানকার মানুষগুলোর নেই। ইফতিয়ার মির্জা আজ পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি। প্রায় ঘণ্টা হতে চলল বোধহয় তিনি মেয়ের চোকাঠে দাঁড়িয়ে আছেন। আর আজ পৃথিবীর সবচেয়ে পাষাণ কিশোরীটা বোধহয় মিশি। বাবার নেওটা মেয়েটার আজ বাবার প্রতি একটুও মায়া হচ্ছে না। মায়া দেখাতে গেলেই রোদ্দুরের মুখটা ভেসে উঠছে মিশির চোখের সামনে। রোদ্দুরের বলা প্রতিটা তাচ্ছিল্যভরা কথা বেজে উঠছে কানের কাছে। কেন করল বাবা এমন তার সাথে? তার অপরাধটা কি? অমন একটা অহংকারী, নার্সিস্টিক মানুষের সাথে তার জীবন বাবা কেন জুড়ে দিল? এই আম্মা, একটাবার দরজাটা খোলো না। আহা! কি নিদারুণ মিনতি ইফতিয়ার মির্জার কণ্ঠে। অথচ তার নেওয়া সিদ্ধান্তটা মিশির জন্য ততটাই যন্ত্রণাদায়ক। লাঠিতে ভর করে একজন বৃদ্ধা এসে দাঁড়ালেন ইফতিয়ার মির্জার পাশে। বৃদ্ধার চোখে মুখে একরাশ বিরক্তি আর অবজ্ঞা। লাঠিটা মেঝেতে টুকে তিনি কর্কশ স্বরে উঠলেন, আই কি মরি গেই না রে? যারে তারে আর জাগাতকা বুয়ার তুই। তুর নিজুর রক্ত অইলেও তো এককান হতা আছিল। হার না হার মাইগেরে লইয়েরে তুর কিওর এত সুয়াগ জরিফরের দে? আমি কি মরে গিয়েছি? যাকে তাকে আমার জায়গায় বসাস কেন তুই? কার না কার মেয়ের জন্য তোর কিসের এত সোহাগ? আম্মা! হুঙ্কার দিয়ে উঠলেন ইফতিয়ার মির্জা। মিশির সারায় আকুতি মিনতি করতে করতে কণ্ঠটা মিয়ে এসেছিল ভদ্রলোকের। কিন্তু নিজের আম্মাজানের এমন কথা শুনে ভেতরে অশুভ শক্তি ভর করল তার। কণ্ঠস্বরও চড়াও হয়ে উঠল। আমার মেয়ে কার না কার সন্তান নয়। ও আমার মেয়ে। আমি ওর বাবা। এটাই মিশির একমাত্র পরিচয়। ঝুলে যাওয়া গালের পেশিগুলোকে সংকুচিত করে ভেঙচি কাটলেন আনোয়ারা মির্জা। মির্জা নিবাসের সবচেয়ে প্রবীণ ব্যক্তি। তিম মির্জা কর্তার শ্রদ্ধেয় মাতা। এই মির্জা নিবাস যার স্বামীর সম্পদ। তিনি বললেন, তুর কিউর মাইয়ে? তুই জন্ম দিউস নাকি মাইয়ে বেরে? ইবেত্তুন তোর রক্ত আছে না? যার বেজন্মা তারে দিন ফালাই এদিগিন নাটক কিল্লে গড়র আয় তো বুঝিতন ফারির উ। তোর কিসের মেয়ে? তুই জন্ম দিয়েছিলি ওকে? ওর শরীরে তোর রক্ত আছে? যার বেজন্মা তাকে দিয়ে না ফেলে এত নাটক কেন করছিস আমি তো বুঝতে পারছি না। ইফতিয়ার মির্জা পারে না মায়ের মুখ চেপে ধরতে। মেয়েটা ভেতর থেকে কথাগুলো শুনল কিনা আল্লাহ মালুম। দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করার চেষ্টা করলেন ইফতিয়ার মির্জা। তোমাকে কিছু বুঝতে হবে না আম্মা। আল্লাহয় দোহায় লাগে তুমি এখান থেকে যাও। আমার মেয়েটা আমার জন্য কম কষ্ট পায়নি। তুমি ওর কষ্টটাকে ভারিও না। মেয়েটা এক সময় নিজেকে ঘৃণা করত। অনেক কষ্টে ও নিজের জন্য বাঁচতে শিখেছে, তুমি আর দয়া করে আমার মেয়েটাকে মৃত্যুর দিকে ঠেলে দিও না। বৃদ্ধা কপালে চওড়া ভাঁজ ফেলে কিঞ্চিত অবাক হওয়ার ভান ধরে বললেন, ওমা! ভুল কি হইলাম? অদর হথা হইলে বেগুনত্বে ফুরাই। তুই লাই দিদি মাইয়ে বেড়ে মাথা তুইল্লুস। এসুব মাইয়ে মরি যাইলেও ফিরি চাইবের হারন রাহে। অফুত রে ফুত তুই নবুঝ দে। তুই যে জলজান্ত ফাফ হাদত লই ঘুরোর তুই নবুঝ দে গে। ওমা! ভুল কি বললাম? সঠিক কথা বললে সবারই জ্বালা করে। এসব মেয়ে মরে গেলেও তারা তাদের দিকে ফিরে দেখার কারণ রাখে না। তুই বুঝতে পারছিস না বাবা। তুই যে জলজান্ত পাপ কাঁধে নিয়ে ঘুরছিস তুই নিজেই বুঝতে পারছিস না। মা জননীকে সম্মান দিয়ে এতক্ষণ চুপ ছিলেন ইফতিয়ার মির্জা। কিন্তু এবার আর চুপ থাকতে পারলেন না। থেতে উঠলেন তিনি। আমার মেয়ের গায়ে কলঙ্ক লাগাচ্ছ কোনো অধিকারে তুমি আম্মা? আমার মেয়ে নিষ্পাপ। ওর জন্ম কোনো অশুভ পথে হয়নি। তুমি সেটা খুব ভালো করে জানো। ওর বাবা মায়ের করা ভুলের দায়।
তুমি ওর ঘাড়ে চাপাতে পারো না। মিশিকে দোষারোপ করার আগে নিজের ভেতরটায় উকি দিয়ে দেখে নিও। মিশির ভেতরটা যতটা নুরানি আলোয় উজ্জ্বল, তোমার ভেতরটা তার চেয়ে দ্বিগুণ অন্ধকার। এই মন মানসিকতা নিয়ে তুমি আসো আমার মেয়ের বিচার করতে? মহিলার হাত থেকে লাঠিটা শব্দ তুলে মেঝেতে পড়ে গেল। হা হয়ে হতবিহ্বল দৃষ্টিতে তিনি চেয়ে রইলেন ছেলের পানে। পরপর দুহাত দিয়ে বুকে চাপড় মারতে মারতে হায় হুতাশ কণ্ঠে বলতে লাগলেন, অবুক অবুক আর ফুয়ারে তো শ্বাস গিজ্জি। মাই ঝি দুনো ডাইনি তো আর ফুয়ারে আত্তুন হারিলই। অবুক ইতি মরিয়েরেও তো আরে শান্তিন দে। ও ইমতিয়াজ ও ইখতিয়ার হন্ডে তোরা। তোরার ভাইউরে তো ওই জাহান্নামি আর ইতির মাইয়ে আছলত্তলে বাধি ফালাই। অবুক আর ফুয়ার বিশাল ব্যবসা দেহি, ইনোর মালিক আর আদ্রিয়ান দাদুভাই ঐব জানিয়েরে লুভুত পড়ি হালা জাদু গিজ্জিদে নয় না? আল্লাহ জাহান্নামি মাইয়েরেও শিখেই দি গেই ফাল্লার। অবুক তোরা হন্ডে রে? আমার ছেলেকে শেষ করে দিয়েছে রে। মা মেয়ে দুই ডাইনি আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ও মরেও তো আমাকে শান্তি দিল না। ও ইমতিয়াজ ও ইখতিয়ার তোরা কই রে? তোদের ভাইকে তো ওই জাহান্নামি আর ওর মেয়ে আছলে বেঁধে ফেলেছে। আমার ছেলের বিশাল ব্যবসা দেখে ওর সব সম্পত্তির মালিক আমার আদ্রিয়ান দাদুভাই হবে বলে লোভে পড়ে ওরা কালো জাদু করেছে রে। আল্লাহ জাহান্নামি মেয়েকেও সব শিখিয়ে পড়িয়ে দিয়ে গেছে। তোরা কই রে? একে একে মির্জা নিবাসের সদস্যরা এসে হাজি হল। ইমতিয়াজ মির্জা আর তার স্ত্রী আতিকা মির্জা, ইখতিয়ার মির্জা আর তার স্ত্রী তামান্না মির্জা, মানাল সবাই। একমাত্র রোদ্দুর ছাড়া। সবাই আসতেই বৃদ্ধা আরও জুড়ে জুড়ে হায় হুতাশ করতে লাগলেন। বড় বউ আতিকা এসে উনাকে ধরলেন। ইমতিয়াজ মির্জা জিজ্ঞেস করলেন, আম্মা কি হয়েছে? এমন করছো কেন তুমি? বড় বউয়ের কাঁধে মুখ গুজে কান্না করতে করতে বলতে লাগলেন আনোয়ারা, ঘরত জাহান্নামি আই নিলাম আই। ইতি আর সংসার শ্বাস করি দিই। আর ফুয়ারে আত্তুন হারি লই কি? ঘরে জাহান্নামি ঢুকিয়েছিলাম আমি। সে আমার সংসার শেষ করে দিয়েছে। আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ইস্তিয়াক মির্জা বলে উঠলেন, কার কথা বলছো তুমি আম্মা? হন আবার? মরিয়েরে জান্নামত গেই দে লাং অর ঘুম যাইয়েরে আরক অলক্ষ্মীরে আর ফুয়ার ঘারত তুলি দি গেই দে ইতির হতা হইদ্দি এরে কিউ? কে আবার? যে মরে জাহান্নামে গেল, লাং এর সাথে শুইয়ে যে একটা অলক্ষ্মীকে আমার ছেলের ঘাড়ে তুলে দিয়ে গেল তার কথা বলছি উ। নিজের স্ত্রী কন্যার ব্যাপারে এমন কুরুচিপূর্ণ কথা শুনে আর স্থির থাকতে পারলেন না ইফতিয়ার মির্জা। মায়ের সামনে এসে কড়া গলায় শুধালেন, আমার স্ত্রী সন্তানকে নিয়ে আর একটা বাজে কথা বললে আমি এই বাড়িতে ভাগ বসাব। লেজ গুটিয়ে পালানোর মতো ভুল আমি এইবার করব না আম্মা। আগেই যদি বাড়িটাকে ভাগ করতাম মিশির মাকে অকালে ঝরে পড়তে হতো না গি। ধমকে উঠলেন ইমতিয়াজ মির্জা। ইফতি, তুই বাড়াবাড়ি করছিস কে? আম্মা যে বাড়াবাড়ি করছে সেটা দেখছ না? ইমতিয়াজ মির্জা কিছু বলার আগে আতিকা বলে উঠলেন, আহা, আম্মা সেকালের মানুষ যা দেখেছে সেটাকে একটু হয়তো বাড়িয়ে বলছে। কিন্তু ছোট ভাইয়া আম্মা তো পুরোপুরি ভুলও নয় গি। ইফতিয়ার মির্জা কিছু বলার আগে ছুটে এলো মেহের। হাফাতে হাফায়ে বলল, ছোট বাবা, মিশির বাবা এসেছেন গু। ছোটখাটো একটা বজ্রপাত হল ইফতিয়ার মির্জার মাথার উপর। বাকিরা অবাক হল বটে, কিন্তু হৃৎপিণ্ড খামচে ধরার মতো যন্ত্রণাদায়ক অনুভূতি কারও হয়নি। আনোয়ারা মির্জা তো পারলে খুশিতে নেচে উঠেন। ছেলের ঘাড়ের আপটাকে তার ঠিকানায় গচিয়ে দেওয়া যাবে। ভেতর থেকে মিশি এতক্ষণ বালিশ চাপা দিয়ে রেখছিল। যন্ত্রণাদায়ক প্রতিটা কথা তার অন্তরে তীর হয়ে এসে গেঁথেছে। বালিশ চাপা দিয়েও মেয়ে ওগুলো শ্রবণ হওয়া থেকে নিজের কানকে আটকাতে পারেনি। হাও মাও করে কাঁদছে মেয়ে। ভেতরের সমস্তটুকু ভেঙ্গে ঘুরো ঘুরো হয়ে গেছে তার। এত পাষাণ এই বাড়ির মানুষগুলো। তাদের অমানবিকতা শুধুমাত্র মিশির জন্য। তিলকে তাল বানিয়ে তার মাকে উপস্থাপন করছে ওই বুড়িটা। মিশির দু চোখের দুশ্মন ওই বুড়ি। ছোটবেলা থেকে মেয়েটার পেছনে লেগে আছে। কানে বালিশ চাপা দিয়ে রাখলেও মেহেরের বলা কথাটা ঠিকই শুনেছে সে। আর শুনতে পেয়ে গুছিয়ে রাখা সুটকেসটা নিয়ে দরজা মেলল। সকলে তখনও ওখানে উপস্থিত ছিল। ইফতিয়ার মির্জার প্রাণে যেন পানি এল। মেয়ের দিকে এগিয়ে গেলেন তিনি। কিন্তু মিশি তার কারো দিকে না তাকিয়ে সুটকেসের হ্যান্ডেল টেনে ছুটে যেতে লাগল সিঁড়ির দিকে। ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে মিশির বাবা রায়হান আজাদ। মিশির জন্মদাতা পিতা, যার সাথে মিশির রক্তের সম্পর্ক আছে।
আজ পুরো 7টা বছর পর আজাদ সাহেব মেয়েকে দেখছেন। সেই ছোট্ট মিশি আজ কতটা বড় হয়ে গেছে। শেষ দেখেছিলেন তিনি মিশিকে নিজের প্রাক্তন স্ত্রী মানে মিশির মায়ের মৃত্যুদিনে। তাকে অবশ্য মিশির মায়ের মুখ দেখতে দেওয়া হয়নি। কুকুর তাড়ানোর মতো করে অপমান করে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এর যথাযথ কারণও আছে বটে। সেদিন মিশিকে দূর থেকে শেষ দেখেছিল রায়হান আজাদ। ছোট্ট মিশির কত অভিমান ছিল বাবার উপর। এখনও আছে। শুধু অভিমান না, রাগ আর ক্ষোভও আছে বটে। তার মায়ের সাথে লোকটা যে বড্ড অন্যায় করেছিল। তার জন্যই তো মিশিকে আজ এই মির্জা পরিবারের মানুষগুলো তুচ্ছতাচ্ছিল্য সহ্য করতে হচ্ছে। মিশির জীবনে এত অবহেলা আসার একমাত্র কারণ রায়হান আজাদ। গতকাল যখন মিশি বাবাকে ফোন করল, আজাদ সাহেব তো কেঁদে কেটে অস্থির হয়ে উঠেছিলেন। মেয়েটা তার সাথে কখনো ভালোভাবে কথা বলেনি। কানাডায় চলে যাওয়ার পর অনেক কষ্টে ইফতিয়ার মির্জার সাথে যোগাযোগ করেছিল, কিন্তু মিশি কণ্ঠস্বরটা পর্যন্ত শোনার সুযোগ হতো না তার। মেয়ে অনিচ্ছা প্রকাশ করত তার সাথে কথা বলতে। অথচ সেই মেয়ে গতকাল নিজে থেকে আজাদ সাহেবকে ফোন করেছে। তাকে এখানে আসতে বলেছে। সে মেয়ের আবদার হোক বা আদেশ, কিভাবে না রেখে পারত রায়হান আজাদ। মিশি! দুহাত বাড়িয়ে মেয়েকে ডাকলেন আজাদ সাহেব। মিশি ছুটে আসতে নিয়েও থেমে গেল। অপলক চেয়ে রইল বাবার পানে। মিশির আশেপাশের প্রত্যেকটা মানুষ তার অপরাধী। সামনে দাঁড়ানো ভদ্রলোকের জায়গা মিশির অন্তরে লেখা অপরাধী লিস্টের প্রথম নাম্বারে। অথচ কাল বড্ড অসহায় হয়ে মিশি তাকেই ফোন করে আনাল এই নরক থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য। মিশিমা, আমার বুকে আয় উ। দরদর করে জল গড়াল মিশির গাল বেয়ে। একে একে সকলে ওপর থেকে নিচে নেমে এল। ইমতিয়াজ মির্জা মিশির পাশে এসে দাঁড়ালেন। মেয়ের দিকে তাকালেন। পরপর দৃষ্টি ঘুরিয়ে সুটকেসটার দিকে আর তারপর আজাদ সাহেবের দিকে। চোয়াল শক্ত করে বললেন, তুমি এখানে কেন এসেছ? মেলে ধরা দুহাত ধীরে ধীরে নামিয়ে নিলেন আজাদ। চোখের কোণে নিজের অজান্তেই অশ্রু জমেছে ভদ্রলোকের। আঙ্গুলের ডগায় সেটা মুছতে মুছতে বললেন, আমার মেয়েকে নিয়ে যেতে গু। অবাক নয়নে ইফতিয়ার মির্জা মেয়ের দিকে তাকালেন। মিশি ছলছল নয়নে সামনে দাঁড়ানো বাবাটার দিক থেকে দৃষ্টি সরিয়ে পাশে দাঁড়ানো বাবাটার দিকে তাকাল। ইফতিয়ার মির্জা কণ্ঠ নামিয়ে মেয়েকে জিজ্ঞেস করলেন, তুমি আনিয়েছ? ওপর নিচ মাথা ঝাঁকাল মিশি। কেন? এত বড় আঘাত আমায় কেন দিলে আম্মা? চোখ ফেরাল মিশি। কৌটোর ফেটে অশ্রু গড়াল আবারও। আজাদ সাহেব এগিয়ে এলেন দুকদম। হয়তো আমার মেয়ের তার জন্মদাতা বাবাকে প্রয়োজন ছিল। হয়তো তুমি ওর বাবা হয়ে উঠতে পারোনি গ। চোখ লা হয়ে উঠল ইফতিয়ার মির্জার। সদর দরজার দিকে পয়েন্ট করে বলে উঠলেন, এক্ষুনি আমার বাসা থেকে বের হও তুমি গ। আমার মেয়েকে না নিয়ে আমি কোথাও যাব না গে। আনোয়ারা মির্জা তড়িগড়ি করে এগিয়ে এলেন। আরেহ লইজো। তোয়ার মাইয়েরে লইজ। জলায় হাই আরারে। এককানা লইয়েরে সরে ঘরত্তুন বের অগু। আরে নিয়ে যাও। তোমার মেয়েকে নিয়ে যাও। জ্বালিয়ে খেলো আমাদের। ওকে নিয়ে ঘর থেকে বের হও তো। গল্পের নাম অশ্রুবর্ণ কৃষ্ণচূড়া। সূচনা পর্ব। লেখিকা মর্জা বাহারিন।